প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ক্লাস নেব হিসাব সমীকরণের কিভাবে লেনদেনের সাথে প্রভাবিত হয়। আমরা প্রথমে লিখব হিসাব সমীকরণটি। আমাদের হিসাব সমীকরণটা হলো কি a = l + e। তো এটা আমরা যদি লিখি a সমান অ্যাসেটস সম্পদ, L সমান লায়াবিলিটিস দায়, E সমান ইকুইটি, মালিকানা সত্ত্ব। তাহলে আমরা দেখলাম হিসাব সমীকরণ হলো কি a = l + e। a সমান অ্যাসেট সম্পদ, L সমান লায়াবিলিটিস দায়, E সমান ইকুইটি, মালিকানা সত্ত্ব। এটাকে যদি আমরা বর্ধিত করি, হিসাব সমীকরণটা যদি আমরা বর্ধিত করি, তাহলে আমরা পাবো হিসাব সমীকরণটাকে বর্ধিত করলে আমরা পাই L + c + r - ex - d। অর্থাৎ এ থেকে আমরা জানলাম মালিকানা সত্ত্বের মধ্যে আছে c + r - ex - d। অর্থাৎ মালিকানা সত্ত্বের উপাদান হলো 4টি। মালিকানা সত্ত্বের উপাদান হলো 4টি। কি কি? C সমান ক্যাপিটাল, মূলধন, R সমান রেভিনিউ, তাহলে আমরা বর্ধিত হিসাব সমীকরণটা হলো a = l + c + r - ex - d। E সমান হলো ইকুইটি, ইকুইটির আমরা ভাঙালি পাইছি c + r - ex - d। অর্থাৎ আমরা দেখলাম মালিকানা সত্ত্বের উপাদান হলো 4টি। কি কি? ক্যাপিটাল, মূলধন, আর রেভিনিউ আয়, এক্স এক্সপেন্স ব্যয়, ড্রয়িং হলো উত্তোলন। এখন আমরা যাই কিভাবে লেনদেনের সাথে হিসাব সমীকরণে প্রভাবিত হয়। যেমন পণ্য ক্রয় 5,000, পণ্য ক্রয় 5,000 টাকা, এটা একটি লেনদেন। এখানে দুইটি হিসাব পক্ষ রয়েছে, একটি হলো ক্রয় হিসাব, অপরটি হলো নগদান হিসাব। ক্রয় হিসাব, নগদান হিসাব। এখন এটা হিসাব সমীকরণে কোথায় প্রভাবিত করে? আমাদের হিসাব সমীকরণটা ছিল কি a = l + e। ক্রয় আমরা কিসের মধ্যে পাবো? মালিকানা সত্ত্বের মধ্যে পাবো। কেননা মালিকানা সত্ত্বের মধ্যে কি রয়েছে? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। তাহলে আমাদের কি এটার মধ্যে প্রভাব ফেলে? নগদান, সম্পদ, এ। তাহলে আমরা দেখলাম হিসাব সমীকরণের এ উপাদানের প্রভাব পড়ছে আর ই উপাদানের প্রভাব পড়ছে। এখানে ই
হ্রাস, এ হ্রাস। অর্থাৎ এখানে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে এবং সম্পদ হ্রাস পেয়েছে। কিভাবে? পণ্য ক্রয়ের ফলে নগদ টাকা আমার চলে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে, অপরদিকে আমার কি খরচ বৃদ্ধি পেয়েছে, সুতরাং মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। আবার আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয়ের মধ্যে দুটো পক্ষ হলো কি কি? আসবাবপত্র হিসাব, নগদান হিসাব। এখন আমাদের হিসাব সমীকরণটা হলো কি? ইকুয়াল টু এল প্লাস ই। আসবাবপত্র সম্পদ, নগদান হিসাবও সম্পদ। তাহলে যদি আমরা আসবাবপত্র কিনি, একদিকে সম্পত্তি বাড়ছে, আবার অপরদিকে কি নগদ টাকা কমছে, তাহলে এখানে শুধু হিসাব সমীকরণের এই উপাদানের পরিবর্তন করছে, অর্থাৎ এই উপাদান বৃদ্ধি পেয়েছে, এই উপাদান হ্রাস পেয়েছে। এখানে এ বৃদ্ধি, এ হ্রাস। তাহলে আমরা দেখলাম যে এখানে হিসাব সমীকরণে একটি উপাদানের অর্থাৎ সম্পদের হ্রাস বৃদ্ধি ঘটেছে। পণ্য বিক্রয় 10,000 টাকা, পণ্য বিক্রয় 10,000 টাকা। এখানে কি দুটি পক্ষ জড়িত, নগদান হিসাব, বিক্রয় হিসাব। নগদান হিসাব সম্পদ, বিক্রয় হিসাব আয়। এখানে হিসাব সমীকরণের কি কি উপাদান পরিবর্তন করছে? হিসাব সমীকরণটা হলো কি কি? ইকুয়াল টু এল প্লাস ই। তাহলে বিক্রয় যেহেতু আয়, আমরা জানি ই হলো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের উপাদান হলো 4টি। এটার মধ্যে কি কি আছে? সি, আর, ইএক্স, ডিএস। তাহলে বিক্রয় হলো কি? আয়। সুতরাং এখানে কি কি উপাদানের পরিবর্তন করছে? এই উপাদানের এবং এই উপাদানের। এ বৃদ্ধি, ই বৃদ্ধি। ই বৃদ্ধি পেলে কিভাবে? অর্থাৎ এইটাই যখন মূলধন হবে আর আয় হবে, তখন কি হবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। যখন ব্যয় হবে আর ওই উত্তোলন হবে, তখন কি হবে? হ্রাস পাবে। সুতরাং ই বৃদ্ধি, এ বৃদ্ধি। আবার বেতন প্রদান, বেতন প্রদান 5,000 টাকা। এখানে দুইটা পক্ষ কি কি? বেতন প্রদানের মধ্যে দুইটা পক্ষ আছে, একটা পক্ষ হলো বেতন হিসাব, আরেকটা হলো নগদান হিসাব। বেতন, বেতন প্রদান করার ফলে আমাদের লেনদেনের দুটো পক্ষ হলো, একটা হলো বেতন হিসাব, অপরটা হলো নগদান হিসাব। তো আমাদের হিসাব সমীকরণটা হলো কি কি? ইকুয়াল টু এল প্লাস ই। এখানে কি কি উপাদানের পরিবর্তন করছে? এ, আমার বেতন প্রদান করার ফলে সম্পত্তি হ্রাস পেয়েছে, সুতরাং এ হ্রাস মানে সম্পদ হ্রাস। বেতন, বেতন হলো খরচ, মালিকানা সত্ত্বের মধ্যে থাকে, তাহলে ই হ্রাস। অর্থাৎ যখনই খরচ হবে এবং উত্তোলন হবে, তখনই মালিকানা সত্ত্ব হ্রাস পাবে।
আর যখন মূলধন হবে আর আয় হবে তখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। ব্যবসার জন্য ফরমাশ প্রদান। ব্যবসার জন্য ফরমাশ প্রদান করার ফলে ব্যবসার কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি, ফলে এটি কি লেনদেন না। যদি লেনদেন না হয় হিসাব সমীকরণের কোনো প্রভাব পড়ে না। এখানে হিসাব সমীকরণের কোনো পরিবর্তন ঘটেনি, কারণ এটা লেনদেন না, এখানে কোনো পক্ষ হবে না। মনে থাকবে, আজকে এই পর্যন্তই শেষ। পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে এটার বিস্তারিত নিয়ে।